শ্যামল চাচা বিদেশ থেকে আগত একজন প্রবাসী। জীবনের অনেকগুলো বছর তিনি প্রবাসে কাটিয়েছেন। মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করেছেন। এখন বয়স হয়ে গিয়েছে, তাই আর আগের মতো কাজ করার শক্তি নেই। অনেক টাকা ব্যয় করে তিনি হরিয়াত জমিদারের বাংলো বাড়ি আর পুকুরটি কুড়াই করেছেন। আজকেই প্রথম ওনারা বাংলো বাড়িতে উঠেছেন। এই বাংলো বাড়িটা কেনা আমার বহুদিনের শখ ছিল গিন্নি, বুঝেছো? তাই তো জীবনের সব জমানো অর্থ দিয়ে আমি এই বাংলো বাড়িটা কিনেছি। হ্যাঁ গো, কি দরকার ছিল এত বড় বাংলো বাড়ি কেনার? আমরা তো শুধু দুটি মানুষ মাত্র। এখন আর কথা বাড়িও না, সারাদিন অনেক ধকল গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে চলো। হ্যাঁ গো, এত রাতে আবার কে এলো? আওয়াজ শুনে শ্যামল চাচা ও চাচি দুজনেই প্রচণ্ড চমকে গেল। কারণ বাংলোর আশেপাশে 2-4 মাইল এলাকা জুড়ে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই। ওনারা নিজেদের সামলে নিয়ে শোবার ঘরে শুতে চলে যায়। চারিদিকে থমথমে পরিবেশ বিরাজ করছে। চাঁদের আবছা আলো যেন জানালা ভেদ করে রুমে পড়ছে। বিছানায় শুয়ে থাকলেও কেন যেন শ্যামলের গায়ে কাঁটা দিয়ে উঠছে। প্রথমত জায়গাটা জনমানবহীন এলাকা, বিপদে পড়লে কেউ পাশে এসে দাঁড়ানোর নেই। এসব কথা ভেবে শ্যামলের চোখে আর ঘুম আসছে না। মনের মধ্যে নানা রকম দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে। তিনি তার স্ত্রীর দিকে তাকাতেই দেখলেন ততক্ষণে তিনি ঘুমিয়ে পড়েছেন। শ্যামল তার মন থেকে দুশ্চিন্তা সরিয়ে একটু ঘুমানোর চেষ্টা করলেন। চোখ লেগে আসতেই ঠকঠক শব্দে শ্যামলের ঘুম ভেঙে যায়। শ্যামল চমকে উঠে বসে স্ত্রীর দিকে তাকালেন আর দেখলেন স্ত্রী ঘুমাচ্ছেন। কিন্তু দরজার ওপারে কেউ অনবরত ঠকঠক শব্দ করেই চলেছে। শ্যামল বিছানা থেকে নেমে গিয়ে দরজা খোলার সাহস পাচ্ছিল না। যদিও বা এই অঞ্চলে চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা খুব একটা পাওয়া যাবে না, কিন্তু তবুও শ্যামলের প্রচণ্ড ভয় হচ্ছিল। ভয়ে শ্যামলের হাত পা ঠান্ডা হয়ে আসছিল। এত রাতে কি দরজা খোলা ঠিক হবে কি ঠিক হবে না সেটা সে বুঝতে পারছিল না। শ্যামল মনে মনে ভাবল, এমনও তো হতে পারে কোনো পথচারী বিপদে পড়েছে আর সাহায্য চাইতে আসছে। যাই, আমি বরং দরজাটা খুলে একবার দেখে আসি। আর এইদিকে দরজার ওই পাশ থেকে কেউ যেন অনবরত ঠকঠক শব্দ করেই চলেছে। কে দরজায়? কে নক করছে? দরজার ওই পাশ থেকে শ্যামলের প্রশ্নের কোনো উত্তরই আসে না। সাহস করে শ্যামল দরজা খুলল, কিন্তু দরজা খুলে শ্যামল অবাক হয়ে যায়। দরজার ওই পাশে শ্যামল কাউকেই দেখতে পায় না। এ কি, এতক্ষণ জোরে জোরে দরজা ধাক্কালো, এখন তো এখানে আমি কাউকেই দেখতে পাচ্ছি না। শ্যামল সদর দরজার দিকে তাকাতেই দেখল সদর দরজা বন্ধ আছে। শ্যামল কিছুটা চিন্তিত হয়ে পড়ে। তারপর সে মনে মনে ভাবতে লাগে, সারাদিন শরীরের ওপর অনেক ধকল গিয়েছে, তাছাড়া মনের মধ্যে অনেক আজেবাজে চিন্তা ঘুরপাক খাচ্ছে। তাই মনে হয় এসব শুনছি। শ্যামল এটাকে নিজের মনের ভুল মনে করে তারপর দরজা বন্ধ করে আবারও বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর আবারও ঠকঠক শব্দে শ্যামলের ঘুম ভেঙে যায়। শ্যামল চমকে উঠে বসে পড়ল। এবার দরজা শব্দটা যেন আগের বারের চেয়ে জোরে মনে হলো, কারণ ঠকঠক শব্দে এবার শ্যামলের স্ত্রীরও ঘুম ভেঙে যায়। বুঝতে পারছি না, কিছুক্ষণ আগেও কে জানি দরজায় নক করছিল, কিন্তু আমি দরজা খুলেই কাউকেই পাইনি। চলো তো বাইরে গিয়ে দেখি আশেপাশে কেউ আছে কিনা। দরজায় ঠকঠক শব্দ যেন বন্ধই হচ্ছে না। মনে হচ্ছে দরজার ওপাশে কে যেন আছে। সে দরজাটা ভেঙেই ফেলে ঘরের ভিতরে প্রবেশ করবে। তার আগেই শ্যামল আর তার স্ত্রী দুজনেই দরজার দিকে এগিয়ে যায়। কে কে দরজায় নক করছে? কে? দরজার ওপাশ থেকে কোনো উত্তরই আসে না। তারপর ভয়ে ভয়ে শ্যামল দরজা খোলে, কিন্তু দরজার ওপাশে কাউকেই দেখতে পায় না। দরজা খুলে কাউকে না দেখতে পেয়ে তাদের মনে ভয়টা আরও বেড়ে যায়। শ্যামল আবারও দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করার সাথে সাথে আবারও দরজায় ঠকঠক শব্দ হয়। ভয়ে শ্যামল ও তার স্ত্রীর গলা শুকিয়ে আসে। ভয়ে ভয়ে শ্যামল আবারও দরজা খুলল, কিন্তু এবারও কাউকে দেখতে পেল না।
সদর দরজা তো বন্ধই আছে, তাহলে দরজায় বারবার নক করছে কে? সদর দরজা বন্ধ থাকলে তো কেউ বাংলোর ভেতরে প্রবেশ করার কথা নয়। তারা ঘর থেকে বাইরে বেরিয়ে এলো এবং বাংলোর আশেপাশে দেখতে লাগলো, কিন্তু কোথাও কোনো মানুষ বা পশুর চিহ্ন পর্যন্ত নেই। ঘুটঘুটে অন্ধকার রাত, গা ছমছম করা পরিবেশ, 2 হাত সামনে কি আছে তাও ভালো করে দেখা যাচ্ছে না। এমন সময় আবারও দরজায় ঠকঠক শব্দ হলো। ওরা ভয়ে কেঁপে উঠল, বুকের ভিতরে কেমন জানি কুডাক ডাকছে। এসব কি হচ্ছে? দরজায় ঠক ঠক শব্দ হচ্ছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। ওদের আর বুঝতে বাকি রইল না যে ঠকঠক শব্দটা সদর দরজায় হচ্ছে। সদর দরজার দিকে এগিয়ে যাওয়ার সাহস হচ্ছিল না, ভয়ে ওদের গায়ে কাঁটা দিয়ে উঠেছে। ওরা 1 পা 2 পা করে এগিয়ে যায় সদর দরজার দিকে। ভয়ে ভয়ে সদর দরজা খোলে, কিন্তু কি আশ্চর্যের বিষয়, সদর দরজা খুলে কাউকেই দেখতে পেল না। চলো ঘরে চলো, কাল সকালে এটা নিয়ে ভাবা যাবে। শ্যামল সদর দরজা বন্ধ করে যখনই বাড়ির ভেতরে প্রবেশ করলো, তখনই ওদের সামনে ওপর থেকে একটা কঙ্কাল পড়ল। এমন আচমকা চোখের সামনে কঙ্কাল দেখে শ্যামলের স্ত্রী চিৎকার করে ওঠে। ভয়ে তাদের প্রাণ যায় যায় অবস্থা, তাদের হাত পা থরথর করে কাঁপছে। শ্যামলের গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, হাত পা ঠান্ডা হয়ে অবাস হয়ে আসছে। এমন সময় তারা খুব জোরে জোরে কারোর কান্নার আওয়াজ শুনতে পায়। শ্যামল মনে মনে ভাবে, বাংলোর আশেপাশে 3-4 কিলোমিটারে তো কোনো মানুষ থাকার কথা না, তাহলে এই কান্নার শব্দ কোথা থেকে আসছে? একটু ভালো করে তারা আশেপাশে তাকাতেই তাদের চোখ যায় দেওয়ালের পাশে। দূর থেকে দেখে মনে হচ্ছে পুকুর পাড়ে কেউ একজন বসে আছে। ভয় পেও না গিন্নি, হয়তো কেউ বিপদে পড়েছে। চলো আমরা একটু গিয়ে দেখি কেন সে কাঁদছে। যদিও তারা প্রচণ্ড ভয় পাচ্ছিল, কিন্তু কৌতূহলী হয়ে মেয়েটির দিকে এগিয়ে যায়। মেয়েটির কান্নার শব্দ প্রতিধ্বনি হয় পুরো বাংলো জুড়ে। মেয়েটির পরনে ছিল সাদা শাড়ি, চুলগুলো এলোমেলো ছিল, চেহারাটা ভালো করে দেখা যাচ্ছিল না। দেওয়ালের দিকে মুখ করে মেয়েটি বসে আছে। শ্যামল ভয়ে ভয়ে পিছন থেকে জিজ্ঞাসা করলো, কে তুমি মা? এত রাতে এখানে কি করছো, আর এভাবে কান্না করছো কেন? মেয়েটি কান্না বন্ধ করে যখন শ্যামলের দিকে তাকালো, শ্যামলের হাত পা থরথর করে কাঁপছিল। মেয়েটির চোখ রক্তের মতো লাল, মুখ দিয়ে লালা ঝরছে, দাঁতগুলো রাক্ষসের মতো বড় বড়। হাতের নখগুলো দেখে মনে হচ্ছে এখনই কান্নায় চোখ থেকে পানি পড়ছে না, রক্ত ঝরছে। সেই মুহূর্তে সেখান থেকে দৌড়িয়ে পালানোর মতো শক্তি শ্যামলের ছিল না। শ্যামলের স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। হ্যাঁ, তুই আবার কে? আমাকে বিরক্ত করতে এখানে এসেছিস কেন? জীবন বাঁচাতে চাইলে এই বাড়ি ছেড়ে পালিয়ে যা, এখনই চলে যা। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি, তুমি ভয় পেও না। তোমার এই অবস্থা কেন? আমি এই বাংলোর মালিক হররাজ জমিদারের একমাত্র ছেলের বউ। ভালোবেসে জমিদারের ছেলেকে বিয়ে করেছিলাম। হরনাথ জমিদার কখনো চায়নি তার ছেলে আমাকে বিয়ে করুক, কারণ আমি একজন সামান্য কৃষকের মেয়ে। বিয়ের পর আমাদের জীবন বেশ সুখেই কাটছিল। স্বর্গের সুখ যেন আমি দুনিয়াতেই পাচ্ছিলাম। হরনাথ জমিদার পাজি লোক হলেও তার ছেলে হারুন বেশ ভালো ছিল, কিন্তু আমি অভাগী, যেদিকে চাই সাগরও শুকায়ে যায়। তাই সুখ আমার কপালে বেশি দিন সইল না। একদিন হঠাৎই জমিদারের ছেলে পড়ালেখার জন্য বিদেশ চলে যায়, আর তখন থেকেই আমার জীবনে নেমে আসে দুঃখের কালো ছায়া। আমার উপর চালানো হয় অমানবিক অত্যাচার। একদিন আমি একা একা বাংলোর ছাদে দাঁড়িয়েছিলাম, কিন্তু কে যেন আমাকে পিছন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আমি রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রইলাম। কেউ আমাকে বাঁচানোর জন্য এগিয়ে এলো না। আমার দেহ থেকে প্রাণ বের হয়ে গেল, আর নিথর দেহটা সেখানেই পড়ে রইল। কে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে তা আমি জানি না। সন্দেহবশত ধীরে ধীরে আমি এই বাড়ির সকলকেই মেরে ফেলি। এরপর থেকে আমার আত্মা এই বাড়িতেই থাকে। আমার আত্মা আমার সাথী হারুনের জন্য অপেক্ষা করছে। কখনোই আমি কাউকে এই বাড়িতে বেশি দিন টিকতে দেই না। যদি তোরা এই বাড়ি ছেড়ে যেতে না চাস, তাহলে আমি তোদেরকেও মেরে ফেলবো। কথাটি বলে আত্মাটি অদৃশ্য হয়ে যায়। আত্মাটি দেখে শ্যামল ভয় পেয়েছে ঠিকই, কিন্তু আত্মাটির আত্মকাহিনী শুনে শ্যামল খুবই দুঃখ পায়। শ্যামল তার স্ত্রীর দিকে তাকিয়ে দেখল, তখনও তার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে আছে।
অনেকক্ষণ ডাকাডাকির পর তার স্ত্রীর জ্ঞান ফিরে আসে। তারপর শ্যামল তার স্ত্রীকে পুরো ঘটনা জানায় এবং সেদিনই শ্যামল এবং তার স্ত্রী সেই বাংলো বাড়ি ছেড়ে দূরে চলে যায়।